শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থতায় প্রতিদিন। এবং এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। অনুষ্ঠানটি আমাদের সাথে আছে নাফকো ফার্মাসিউটিক্যালস। দর্শক, আমরা সবসময় একটি কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাকি বুঝে না অনেকে। আসলে কথাটা কতটুকু সত্য সেই অনুধাবন থেকে আজকে আমাদের আয়োজন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শরীরের সুস্থতায় দাঁতের যত্ন এবং দাঁতের গুরুত্ব। এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ওরাল এবং ডেন্টাল সার্জন। আমাদের সাথে আছেন ডাক্তার সামিউল হক সজীব, প্রতিষ্ঠাতা পরিচালক ওহুদ ডেন্টাল কেয়ার ও রিসার্চ সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24 এর দর্শকদেরকেও ধন্যবাদ। আমি শুরুতে একটি কথা বলছিলাম যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার ব্যাপারটা অনেকে বুঝে না। এই কথাটা যদিও সবার জন্যই প্রযোজ্য, কিন্তু তারপরও আজকের আলোচনার প্রেক্ষিতে একটু জানতে চাই দাঁতের গুরুত্ব কেন এত বেশি। হ্যাঁ, দেখেন, অ্যাকর্ডিং টু WHO, ওয়ার্ল্ড ওরাল হেলথ অর্গানাইজেশন, তাদের একটা হিসাব মতে প্রায় 3.5 বিলিয়ন মানুষ মুখের সমস্যায় ভোগে। কিন্তু আমরা বেসিক্যালি এটাকে অত গুরুত্ব দিই না, কারণ আমরা মনে করি যে বোধহয় দাঁত এবং মুখ বোধহয় শরীর থেকে আলাদা। বিষয়টা এই কনসেপ্ট থেকে আমরা মুখকে অতটা গুরুত্ব দিই না, যার ফলে আসলে কিন্তু মুখ আমাদের হলো গেটওয়ে, মুখে একটা শরীরের গেটওয়ে, হ্যাঁ, প্রবেশদ্বার। একে আমরা গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের শরীরের অনেক ধরনের ইফেক্ট পড়ে এবং বড় বড় ইফেক্ট পড়ে, যেগুলোকে আমরা মানে পরবর্তীতে বুঝতে পারি না যে এটা মুখ থেকে হয়েছে। আচ্ছা, তো এই যে শরীরের সাথে বলছেন যে একটা সম্পর্ক আছে দাঁতের, এবং কিছু কিছু রোগেরও নাকি সম্পর্ক আছে দাঁতের। কি কি রোগ হয় সাধারণত দাঁতের সমস্যা থেকে হওয়ার ঝুঁকিটাও বেশি? জি, ঠিক বলেছেন, সুন্দর বলেছেন। অনেক ধরনের রোগ হয়, তার ভিতর খুব মানে সিরিয়াস কিছু রোগ হয়, যেমন হার্টের ডিজিজ হয়। আমাদের মুখে যদি ওরাল হেলথটা যদি বিলো এভারেজ থাকে, হ্যাঁ, কন্ডিশনটা, তাহলে হয় কি ওরাল হেলথে মুখের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এই ব্যাকটেরিয়াগুলো বিলিয়নস ব্যাকটেরিয়া, আপনার হার্মফুল ব্যাকটেরিয়াগুলো, হ্যাঁ, এগুলো করে কি আমাদের মুখের যে রক্তনালীগুলো আছে, রক্তনালী দিয়ে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এগুলো ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার ফলে বেসিক্যালি যেমন ধরেন আমাদের হার্টে ছড়ায় যায়। হার্টে যে ও করে কি, হার্টের যে ধমনী আছে, ধমনীর ভেতরে রক্তকে জমাট বাঁধিয়ে ব্লক করে দেয়। হ্যাঁ, এর ফলে হতে পারে কি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। ইভেন এই ধমনী ব্লকের কারণে স্ট্রোকও হতে পারে। আচ্ছা, এছাড়া যাদের ডায়াবেটিস আছে, অনেক রুগী দেখবেন যে ডায়াবেটিস কন্ট্রোল হয় না, ওষুধ খাচ্ছে, ইনসুলিন নিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হয় না। এই সব ক্ষেত্রে আমরা দেখি যে মুখের যে জিঞ্জিভাইটিস বলি আমরা, হ্যাঁ, মুখের যে সংক্রমণ, জিঞ্জাইভাল যে সংক্রমণ, এই সংক্রমণটা যদি আনকন্ট্রোল থাকলে হয় কি আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্ট, এই ইনসুলিন রেজিস্ট্যান্টকে বাড়ায় দিলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়, তার ফলে ডায়াবেটিসটার কন্ট্রোলে আসে না। এছাড়াও এটা হজমের সমস্যা করে। হ্যাঁ, হজমের সমস্যা করে কেমন? আমরা কিন্তু যে খাবারটা খাই, এই খাবারটা খাওয়ার পরে প্রথম হজমটা শুরু হয় কিন্তু আমাদের মুখে, ঠিক আছে? মুখ থেকে হজমটা শুরু হওয়ার পরে তারপরে আমাদের স্টমাকে যায়। তো আমাদের মুখের যদি এনভায়রনমেন্ট খারাপ থাকে, দাঁতে যদি ব্যথা থাকে, দাঁত না থাকে, তাহলে আমরা চাবাতে পারি না। না চাবালে পরে মুখে কি হয়, আপনার যে এনজাইমগুলো রিলিজ হওয়ার কথা, সেই এনজাইমগুলো রিলিজ হয় না, তখন হজমের সমস্যা হয়। দীর্ঘমেয়াদে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, এই ধরনের অনেক ডিজিজ হয়। এবং আপনি তো বলছিলেন যে যেহেতু দাঁতের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে প্রদাহ হচ্ছে, ইনফেকশন হচ্ছে, ফুসফুসের কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, হতে পারে, কারণ এখান থেকেই তো আপনার হার্মফুল জীবাণুগুলো ছড়ায় যাচ্ছে সব জায়গায়। তো ফুসফুসে তো প্রদাহ করতে পারে, ইনফেকশন করতে পারে। হ্যাঁ, একটি কথা শুনেছিলাম যে এটার সাথে স্মৃতিভ্রমের একটা সম্পর্ক আছে, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, চমৎকার বলেছেন। রিসেন্ট একটা গবেষণায় দেখা গিয়েছে অ্যালঝাইমার্স নামের যে একটা রোগ আছে, মানে স্মৃতিভ্রম, এই রোগে রুগীর মস্তিষ্কে মুখে যে ব্যাকটেরিয়াটা ক্ষতি করে, এই ব্যাকটেরিয়া পাওয়া গেছে রুগীর মস্তিষ্কে। আচ্ছা, হ্যাঁ, তো এখন বিজ্ঞানীরা যেটা বলছেন যে মুখের যদি ওরাল হেলথটা যদি আমরা কন্ট্রোলের ভেতর না রাখতে পারি, তাহলে পরে অ্যালঝাইমার্স রোগের মতো, স্মৃতিভ্রমের মতো রোগও কিন্তু আমাদের হচ্ছে।
এই মুখের যে জীবাণু, এই জীবাণু দ্বারা। কানের অনেকে সমস্যায় ভুগে এবং এই ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে একজন নাক কান গলা বিশেষজ্ঞ বলে যে না আপনার প্রবলেমটা হয়তো দাঁতের মধ্যে আছে, আপনি একটু ডেন্টিস্ট দেখিয়ে আসেন। তো এই যে সম্পর্কটা, এটা কি রকম ভাবে হচ্ছে? না, এটা আসলে কি, আমাদের দেখেন মুখমণ্ডলের নাক, কান, চোখ এগুলো কিন্তু সবই আমাদের খুব কাছাকাছি। হ্যাঁ, তো যেটা হয় যে অনেক সময় পেশেন্ট মিসগাইড হয়ে যায় যে কোথা থেকে ব্যথা করছে, যে দাঁতে করছে নাকি সাইনাসে ব্যথা করছে, না মাইগ্রেনের ব্যথা, না কানের ব্যথা। তো আমাদের এই ব্যথাটা কি হয় যে উপরের পাটির ব্যথা বা নিচের মাড়ির ব্যথা, এগুলো আমাদেরকে পেশেন্ট এসে বলে যে চিলিক দিয়ে দিয়ে মাথার ভেতর যে লাগে। জি। তো এই ব্যথাটা অনেক সময় কানেও চলে যেতে পারে, চোখেও চলে যেতে পারে। তো এইখানে ঠিকই বলেছেন যে নাক কান গলা থেকে যখন ওনারা দেখেন যে না কানের কোনো এর সঙ্গে কোনো ইয়ে নাই, তখন কিন্তু ডেন্টাল সার্জনের কাছে ওনারা আমাদেরকে রেফার করেন এবং আমরা দেখি হয়তো দাঁতে একটা ক্যারিজ হয়ে আছে বা জিঞ্জাভাল কোনো ইনফেকশন হয়ে আছে, আলসার হয়ে আছে, সেখান থেকে এই প্রবলেমটা হচ্ছে, যেটা রুগী বুঝতেই পারেনি যে আমার এই দাঁত থেকে এটা হচ্ছে। জি, আমরা তো দেখলাম যে অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গে দাঁত থেকে সমস্যা শুরু হয় এবং পরবর্তীতে সমস্যাগুলো একটা জটিল অবস্থা হওয়ার ঝুঁকিতে পড়ে যায় এবং খুব মারাত্মক কিছু কথা আপনি বলছেন যে হার্টের সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, ইভেন ব্রেনেরও সমস্যা হচ্ছে। তো দাঁতের তো যত্ন নিতে হবে। দাঁতের যত্ন নেওয়ার ক্ষেত্রে একদম বলা হয় যে যত্নটা জীবন শুরু হওয়ার সময় থেকে নেওয়া উচিত। এই ব্যাপারটা একটু জানতে চাই। বাচ্চাদের ক্ষেত্রে তো দাঁত তো পড়েই যায় 6 বছর 7 বছরের মধ্যে, আবার নতুন দাঁত গজায়। তাহলে যত্নটা কখন নিলে ভালো, প্রাথমিক দিকে নাকি পরবর্তী না, সময়? দেখেন দাঁত যখন উঠবে মুখে তখন থেকেই বাচ্চার দাঁতের যত্ন নিতে হবে। যখন প্রথম দাঁত উঠলো তখন থেকে যত্ন নিতে হবে, সেটা দুধ দাঁত হোক বা পার্মানেন্ট দাঁত হোক। কারণ এই দুধ দাঁতগুলো পড়ে যাবে ঠিক আছে, কিন্তু দুধ দাঁতগুলো যদি নির্দিষ্ট সময় পর্যন্ত মুখে না থাকে সুস্থভাবে, তাহলে হয় কি দুধ দাঁতের নিচে টুথ জ্যাম থাকে, পার্মানেন্ট দাঁতের যে কুড়িগুলো থাকে এই কুড়িগুলো এফেক্টেড হয়ে ওই দাঁতটা, পার্মানেন্ট দাঁত যখন উঠবে তখন হয়তো ঠিকমতো ওঠে না, আঁকাবাঁকা হয়ে ওঠে, অথবা দেখা যায় যে উপরের যে দাঁতটা আছে সেটা যে সময় পড়ার কথা সেই সময় না পড়ে যদি ডিলে হয়, তখন কিন্তু দেখা যায় দাঁত হয়তো পাশ দিয়ে উঠে গেছে, আমরা যেটা বেড়া দাঁত বলি, হ্যাঁ, একটু বাইরে দিয়ে উঠে যায়। তো এই ধরনের প্রবলেম হয়। এই জন্য ছোট থেকেই দাঁতের যত্ন নিতে হবে। ছোট বাচ্চাদেরকে বেসিক্যালি যারা বোতল ফিডিং করে, এই বাচ্চাগুলো সারা রাত দেখবেন যে হয়তো দুধ খায়, একসঙ্গে 4-5টা দাঁতে আপনার ক্যারিজ হয়ে গেছে। হ্যাঁ, এবং বোতলের মুখটি দিয়ে তারপর ঘুমিয়ে থাকে, এরকম জি তো জি, হয়। সারা রাত আপনার ওই বোতলটা মুখে নিয়ে ঘুমায়। হ্যাঁ, তো এইসব বাচ্চাদের আমরা বলি র্যাম্পেন্ট ক্যারিজ বা নার্সিং বোতল ক্যারিজ। এইটা হয়, এটা 4-5টা দাঁত একসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা এই মাদেরকে বলি যে আপনারা বাচ্চাদেরকে একটু নরম কাপড় লবণ পানিতে ভিজায়া দাঁতটা ম্যাসেজ করে দিবেন ছোট বাচ্চা থেকেই। অথবা বাচ্চাদের এখন খুব ভালো ভালো বেবি ব্রাশ নেমেছে, এগুলো ইউজ করতে পারেন। তবে খুব হাতের কাছে যেটা সমাধান সেটা হলো কাপড় ভিজিয়ে লবণ পানিতে ভিজিয়ে সেটাতে হালকা করে ম্যাসেজ করে দিলে বাচ্চারা কিন্তু অনেক ভালো থাকে। আচ্ছা, লবণ পানির কথা যেহেতু আসলোই, একটু জানতে চাই যে ডেন্টিস্টরাও বলে এবং অনেকেই বলে যে লবণ পানি ব্যবহার করতে, এটা উপকারিতাটা কি? জি, লবণ পানি তো আমাদের হলো মানে বাসার রেমেডি। হ্যাঁ, আমরা মাউথওয়াশের অল্টারনেটিভলি এটা ইউজ করতে পারি সাময়িকভাবে। কারণ ব্যাকটেরিয়াল গ্রোথ যেটা, এটা লবণ পানি করে কি, এটা করতে দেয় না। আচ্ছা, অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। আর মুখের যে একটা এনভায়রনমেন্ট, এটার অ্যাসিডিক হতে দেয় না। যে অ্যাসিডিক হতে না দিলে কিন্তু মুখ আমাদের অনেক সুস্থ থাকবে। মুখে ব্যাকটেরিয়াল ক্যারিজ হবে না, জিঞ্জিভাইটিস হবে না, আলসারেশন হবে না। হ্যাঁ, মুখের যে পিএইচটা এটা যদি নর্মাল থাকে। আচ্ছা, তো এই যে দাঁতের যত্নের কথা যখন বলে, যত্ন নিতে হবে কিভাবে, এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই থাকে যে সেটি আসলে কিভাবে করবে। বাচ্চাদের ক্ষেত্রে কীরকম হবে, বয়সন্ধিতে কীরকম হবে, একজন বয়স্ক যারা বৃদ্ধ বয়স্ক তাদের ক্ষেত্রে কীরকম হবে? জি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন। বাচ্চাদেরটা তো আমি বললাম যে বাচ্চা নিজে ব্রাশ করবে, পেস্ট খেয়ে ফেলবে, কিন্তু গার্ডিয়ানদের দায়িত্ব যে ও করুক, ব্রাশ করা শিখুক, কিন্তু সপ্তাহে 3 দিন অন্তত লাইট দিয়ে তার দাঁতগুলো দেখবে যে কোথায় খাবার আটকে আছে, সেটা একটু টুথপিক দিয়ে বের করে দিবে, প্লাস্টিকের যে টুথপিকগুলো সফটলি। হ্যাঁ, আর যেটা বললাম যে কাপড় ইয়েতে ভিজিয়ে লবণ পানিতে ভিজিয়ে একটু ম্যাসেজ করে দিবে, তাহলে দেখবে স্বরের মতো ওই প্রলেপ উঠে আসছে। এই জিনিসটা যদি উঠাই দিতে পারে তাহলে এই বাচ্চার কখনো দাঁতে সমস্যা হবে না, হবেই না। এই এতটুকু কাজ যদি সপ্তাহে 3 দিন বা 2 দিন করে, আর বাকি সময় বাচ্চা ব্রাশ নিয়ে খেলুক,
পেস্ট খেয়ে ফেলুক, যা করে করুক। এই খেয়ে ফেললে কোনো ক্ষতি হতে পারে না, বাচ্চাদের যে পেস্টগুলো এগুলো তো খাওয়া যায়, বাচ্চাদের জন্য রিকমেন্ডেড যে পেস্টগুলো এগুলো খাওয়া যায়, ঠিক আছে। আর বয়ঃসন্ধিতে আমাদের শরীরে অনেক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, এই সময়টা ইম্পর্টেন্ট, কারণ মুখে কিন্তু এই সময় জিঞ্জিভাইটিস হয়, মুখে জিঞ্জিভাইটিস হয়, এবং এখান থেকে দেখা যায় আমরা 13-14 বছর বয়স্ক অনেক বাচ্চাদেরকে পাই যে এই বয়সে ক্যারিজ হয়ে গেছে, পালপাইটিস হয়ে গেছে, সেই সব দাঁতে মানে রাখার মতো অবস্থা নাই, হ্যাঁ, একদম রুট ক্যানেলের ক্যাপ বসাতে হয়। তো এই জন্য যত্নটা খুব ইম্পর্টেন্ট। এই সময়টা বাচ্চারা দেখা যায় বাবা মার কাছ থেকে একটু কিন্তু দূরেও সরে আসে, অতটা টাচে থাকে না, বলে না, ব্যথা হলেও বলে না। এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ, ব্রাশ করতে হবে। আমরা বলি 2-2-2 মানে হলো যে আপনি সকালে একবার ব্রাশ করবেন নাস্তার পরে, রাতে ঘুমাতে যাওয়ার আগে, তারপরে মিনিমাম 2 মিনিট ব্রাশ করবেন, আর বছরে 2 বার ডেন্টাল সার্জনকে দেখিয়ে নেবেন, চেক আপ করে নেবেন। তো এইটা করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস যে একেবারে মানে ওরাল হেলথ যেটা বেসিক সেটা জানতে হবে। আপনি আয়নার সামনে গেলেন, আমরা অনেকে জানি না যে আমাদের দাঁতে সমস্যা হয়েছে কিনা। দাঁতে কিন্তু সমস্যা হয়ে রয়েছে, কিন্তু আমরা বুঝি না। কখন বুঝি? যখন খুব ব্যথা করে, তীব্র ব্যথা হয়, তখন আমরা মনে করি আমাদের দাঁতের সমস্যা হয়েছে। তো বুঝবেন কিভাবে? বুঝবেন আপনি ডাক্তারের কাছে চেক আপ করাতে হবে, ডেন্টাল সার্জনের কাছে। আর যদি চেক আপ করাতে না পারেন, আপনি নিজেই দেখেন না, আয়নার সামনে যান, আপনি আপনার ব্রেথটা দেখেন যে মুখ থেকে গন্ধ আসছে কিনা, মাড়ির থেকে ব্লিডিং আসছে কিনা, এই জিনিসগুলো একটু চেক করেন। চেক করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মুখে সমস্যা হয়ে আছে কিনা। তো এই বিষয়গুলো একটু কনসার্ন হলে আর ব্রাশটা ঠিক মতো করলে, সঠিক নিয়মে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। আমাদের বড় ধরনের কোনো প্রবলেম দাঁতে কখনোই হবে না। আচ্ছা, যারা বয়স্ক, যাদের 1-2টি দাঁত পড়ে যায়, তাদের ক্ষেত্রে কি আলাদা রকম কোনো যত্ন নেওয়া প্রয়োজন কিনা? না, আসলে আমাদের দেশের বয়স্কদের দাঁত পড়ে যায়। আপনি উন্নত দেশগুলোতে দেখবেন যে অনেক 70-80 বছর বয়স, মুখে কিন্তু ভরা দাঁত। হ্যাঁ, আমাদের দুঃখ, আমরা 40 বছর বয়সেই বয়স্ক হয়ে যাই। 40 বছরে একটা পেশেন্ট আসছে, দেখবেন 3-4টা দাঁত নাই। জি, এর কারণ কি? এই যে অসচেতনতা, জিঞ্জাইভাল যে প্রবলেমগুলো হয়, মূলত হয় কি যে দাঁত আপনার হাতে ইনটেক চলে আসছে, কোনো সমস্যা নাই, কিন্তু দাঁত পড়ে গেছে, নড়ে গেছে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের যে মাড়িতে খাবার জমে থেকে সেখানে ইনফেকশন করেছে, সেখানে ক্যালকুলাস হয়েছে, আমরা যেটাকে বলি পাথর, সেগুলো আস্তে আস্তে দাঁতের যে হাড় আছে, হাড়গুলোকে খেয়ে ফেলছে, শুধু মাংসের সাথে লেগে আছে। আচ্ছা, তাহলে এই পর্যায়ে চলে যায় 40 থেকে 50 বছরের ভেতর আমাদের দেশের মানুষগুলো। তো আগে থেকে যদি তাদেরকে একটু সচেতন করা যায়, তাহলে কিন্তু এই পর্যায়ে তারা যাবে না, এবং আমরা আশা করতে পারি 70-80 বছর পর্যন্ত দাঁত শক্ত থাকবে, মজবুত থাকবে। জি, ধন্যবাদ। অনেকগুলো ব্যাপার নিয়ে কথা শুনলাম, এখন একটি ব্যাপার নিয়ে কথা না শুনলেই না, তা হচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আলাদা করে কি কোনো যত্নের প্রয়োজন আছে কিনা? অবশ্যই যত্নের প্রয়োজন আছে, অবশ্যই যত্নের প্রয়োজন আছে। আপনি জানেন যে প্রেগনেন্ট মহিলাদের মুখে অনেক ধরনের হরমোনাল সিক্রেশন হয়, এবং ওনাদের কমন একটা যে সমস্যা হয় সেটা হলো প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলি আমরা। হ্যাঁ, তো প্রেগনেন্সিতে এই জিঞ্জিভাইটিসটা বা মাড়ির প্রদাহ কন্ট্রোলের ভেতর থাকলে ভালো, কিন্তু যখন আনকন্ট্রোল হয়ে যায়, তখন এটি করে কি, শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক একটি কেমিক্যাল আছে, এটিকে বাড়ায় দেয়। আর আপনি জানেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে গেলে কিন্তু বাচ্চা অ্যাবর্শনও হয়ে যেতে পারে, বেবি অ্যাবর্শন হয়ে যেতে পারে। ইভেন বাচ্চা নির্দিষ্ট সময়ের আগেই হয়তো জন্ম নিয়ে নিল, লো বার্থ ওয়েট হয়। তো এই যে এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আমাদের প্রেগনেন্ট মাদেরকে অবশ্যই রেগুলার, যেমন তারা গাইনোকোলজিস্টের সঙ্গে চেক আপে যায়, সেরকম ডেন্টাল সার্জনদের কাছেও রেগুলার চেক আপে যেতে হবে এই সময়টাতে। কিন্তু এই ব্যাপারে তো অনেকেই অবহেলা করে এবং কখনো মনেও করে না যে একজন ডেন্টিস্টের কাছে যাওয়া প্রয়োজন। অবশ্যই আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে যত্নটা সবার ক্ষেত্রেই নেওয়া উচিত, এবং সেটি সুস্থ বা অসুস্থ যেই হোক না কেন। তো দাঁতের যত্ন নেওয়ার কথা আপনি বলেছেন কিছু। ব্রাশ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, কোন ধরনের ব্রাশ ব্যবহার করব। অনেকে ভাবে যে মেসওয়াক ব্যবহার করলে সেটি বোধহয় আরও বেশি নিরাপদ, যেহেতু এটি একটু নরম অথবা একটু প্রাকৃতিক একটি ব্যাপার থাকে। আবার অনেকে বলে যে না, বাজারে যেইগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, এবং তার মধ্যে অনেক ধরনের প্রকারভেদ থাকে। কোনটি কোন মানুষদের জন্য উপযোগী? দেখেন, এই যে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, আমাদের কিন্তু সকলের মুখের শেপ একরকম না, দাঁতের শেপও একরকম না।
ব্রাশ দেখবেন যে ভ্যারিয়াস টাইপের ব্রাশ, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটার ব্রিসেল মাঝখানে হয়তো ফাঁকা, একদিকে বাড়ানো। হ্যাঁ, জি জি। তো আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি যে ব্রাশটা ইউজ করছি এই ব্রাশটা আমার শেষ দাঁত পর্যন্ত যাচ্ছে কিনা, শেষ দাঁতের একদম পেছনের যে বাউন্ডারি সেই জায়গা পর্যন্ত কভার করছে কিনা। আমার জন্য যদি ছোট ব্রিসেলটা শেষ পর্যন্ত যায় আমি সেই ব্রাশ ইউজ করব। আমার জন্য যদি বড় ব্রিসেল শেষ পর্যন্ত যায় আমি বড়টা ইউজ করব। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ব্রাশটা সঠিক নিয়মে করব, এরকম ডানে বায়ে বাঁকাভাবে করব না। আচ্ছা। আমাদের কাছে কিছু রুগী আসে যারা অতিরিক্ত সচেতন দাঁতের ব্যাপারে এবং ব্রাশ করে, ধরেন যে ব্রাশ করতেছে বাঁকাভাবে, ব্রাশ করতেছে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা ব্রাশ করে এবং তাদের দেখা যায় যে দাঁতের এনামেল এমনভাবে ক্ষয় হয়ে যায়, আমরা সার্ভাইকাল লাইনে যেটা বলি এটাকে আমরা মেকানিক্যাল ক্ষয় বলি। ওনারা অতিরিক্ত সচেতনতার কারণে কিন্তু বেশি ব্রাশ করার কারণে দাঁত ক্ষয় করে নিয়ে আসে। এই জন্য ব্রাশ ইম্পর্টেন্টের সঙ্গে ব্রাশের যে পদ্ধতিটা এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা উপরে নিচে ব্রাশ করব, সফট ব্রাশ ইউজ করব এবং নিয়মমাফিক ব্রাশ করব। দন্ত বিশেষজ্ঞরা কিন্তু এর পাশাপাশি আরেকটি কথা বলে যে ফ্লস ব্যবহার করতে হবে। ফ্লসের ব্যাপারটা একটু জানতে চাই, এটি কিভাবে করা যায়? হ্যাঁ, না, ফ্লসটা কেন গুরুত্বপূর্ণ? যখন আমরা ব্রাশ ইউজ করলাম, ব্রাশ আপনার দাঁতের সারফেস কভার করলো, কিন্তু দুই দাঁতের মাঝখানের যে স্পেসগুলা এগুলোতে কিন্তু ব্রাশ যাবে না। তখন আমাদেরকে কি করতে হবে, ওই জায়গাগুলো থেকে কিন্তু ক্যারিজ গ্রো করবে, ওখানে খাবার আটকে। তাহলে ওই খাবারটা কিভাবে পরিষ্কার হবে? ওই খাবারটা পরিষ্কার করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডেন্টাল ফ্লস ওই দুই দাঁতের মাঝখানে এরকম ঢুকাই দিয়ে একটু ঢেউয়ের মতো করে নিয়ে বের করে নেব, জাস্ট সফটলি। হ্যাঁ, এতে করে দেখা যাবে যে 60% আপনার ময়লা যদি ব্রাশে চলে যায়, তাহলে আর বাকি যে 40% সেটা কিন্তু ফ্লসিংয়ের মাধ্যমেই করতে হবে, না হলে ওইটা পরিষ্কার করার কোনো উপায় নাই। আচ্ছা, এটি কতক্ষণ পরপর করতে হয় বা কতদিন পরপর করতে হয় কোনটি? এই ফ্লস? হ্যাঁ, ফ্লস আপনি রেগুলার করবেন, প্রতিদিন রাতে করবেন, প্রতিদিন রাতে করবে হালকা। আপনি প্রতিদিন না পারেন সপ্তাহে 3 দিন করেন, 2 দিন করেন, যেদিন আপনি আপনার নখ কাটেন ইয়ে করেন সেই দিন আপনি করেন। এরপরে আরেকটি প্রশ্ন তো থাকেই, তা হচ্ছে ডেন্টিস্টের কাছে ভিজিট, ডেন্টিস্টের কাছে যেতে হবে কতদিন পর পর এবং কি কারণে যেতে হবে সেই প্রশ্ন অনেকে করে। আমি বলতে চাই যে অনেকেই মনে করেন যে আমার তো দাঁত একদম ভালো, দাঁতে কোনো ধরনের ব্যথা হয় না, শিরশিরানি অনুভূতি হচ্ছে না, তাহলে আমরা কেন যাব? না, ওই যে আপনাকে বললাম যে আমরা আমাদের দাঁতের সমস্যা আছে কিনা এটা আমরা বুঝি না। অনেকে আছে যে ব্যথা বুঝতে যেন না পারে এই জন্য পান খায়, হয়তো একটু সমস্যা হচ্ছে পান খেয়ে নিল একটা, খেয়ে পানের রস দিয়ে সাময়িকভাবে ব্যথাটা একটু আটকে থাকলো আর সে ভাবলো যে সে তো পানের রস দিয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ, মূলত সমস্যা তো সমাধান হয়নি। সমস্যা সমাধানে আস্তে আস্তে ওটা এমনভাবে বেড়ে যায়। তো এখানে আপনি ভালো আছেন না খারাপ আছেন এটা জাজ করবে হলো ডেন্টাল সার্জন। আপনার কাজ বছরে 2 বার করে ডেন্টাল সার্জনের কাছে যাওয়া, চেক আপ করানোর জন্য যে আমার দাঁত কেমন আছে, মাড়ি কেমন আছে দেখেন স্যার। আচ্ছা, পানের কথা যেহেতু আসলোই, পানের কথা একটু জানতে চাই। পান খেলে পানটি অনেক ক্ষেত্রে দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে এবং একটি প্রবণতা আছে যারা এটা তো অনেকটা আসক্তি তৈরি করছে এবং বারবার খাচ্ছে, রসটাও আছে, কিছু অংশ থাকে পাতার কিছু অংশ, এটি দাঁতকে কি ক্ষতি করতে পারে কিনা? না, এটা তো আমাদের দেশের প্রধান সমস্যাগুলোর ভেতরে একটা, যে পান খেয়ে দাঁতের তো ক্ষতি করেই, দাঁতের সঙ্গে যে সফট টিস্যুগুলো আছে, পেরিওডন্টাল যে সাইডগুলো আছে এগুলো তো নষ্ট হয়েই যায়, মুখগহ্বরের বিভিন্ন অংশ। হ্যাঁ, এবং এখান থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আর যে এলাকাগুলোতে, যে নোয়াখালী বলেন, সিলেট বলেন, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মানুষ পান খায় এবং এই দিক থেকে কিন্তু প্রচুর ওরাল ক্যান্সারের যে রুগীগুলো এগুলো আমরা পাই। হিস্ট্রিতে দেখা যায় যে পানের হিস্ট্রি আছে, দিনে হয়তো 10টা 15টা 20টা করে পান খায়। তো এই যে পানটি খাওয়া হচ্ছে এবং পানের কারণে এত ক্ষতি হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? মানে তারা কি করবে? তারা কি চিকিৎসকের কাছে আসবে নাকি আগে পানটা ছেড়ে দেখবে যে কি করণীয়? না, পান যারা খেয়ে ক্ষতি করছে তাদের জন্য পরামর্শ একটাই, যে পান খাওয়া বাদ দিতে হবে। জি, চিকিৎসকের কাছে আসলেও বাদ দিতে হবে, না আসলেও বাদ দিতে হবে। পান খেলে সেই রোগীর দাঁতের চিকিৎসা করে কোনো লাভ নাই। বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা কিন্তু তুলে আসছি একটু একটু করে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দাঁতের ব্যথা। দাঁতের কারো কারো ব্যথা হয়, কারো কারো শিরশিরানি অনুভূতি হয়। দুটি কি একই জিনিস নাকি দুটো আলাদা আলাদা সমস্যা? ব্যথার আগের অবস্থা হলো শিরশিরানি। শিরশির যে সেন্সিটিভিটিটা, এটা দাঁতের 2 জায়গায় হয়, একটা দাঁতের সারফেসে হয় আর একটা মাড়ির ভেতর থেকে হয়। তো মাড়িতে যদি প্রদাহ হয় বা মাড়িতে যদি সংক্রমণ হয় তখন মাড়ি থেকে হবে,
আর দাঁতে যদি ক্ষয় থাকে, দাঁতের লেয়ার থাকে, প্রথমে যে এনামেলটা যদি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু সেনসিটিভ যে লেয়ারটা সেটা এক্সপোজড হয়ে যায়। তখন দেখা যায় যে এই যে হিট সেন্সেশন যেগুলো, যেমন ঠান্ডা গরম খেতে গেলে শিরশির করে উঠতেছে। তো পেশেন্ট অনেক সময় মিসগাইড হয়ে যায় যে বলতে পারে না যে ব্যথা না শিরশির। তখন আমাদেরকে একটু ক্লিনিক্যালি জিনিসটা দেখে নিতে হয় যে আসলে পেশেন্টের রিয়াকশনটা কেমন, সেটা দেখে আমরা জাজ করি যে আসলে এটা ব্যথার পর্যায়ে চলে গেছে না শিরশিরেই সীমাবদ্ধ আছে। যদি শিরশিরই হয় তাহলে দেখা যায় যে আপনার হয়তো বা কী কারণে শিরশির হচ্ছে আমরা সেটা দেখি, ফাইন্ড আউট করার চেষ্টা করি, করে সেটা সলভ করার চেষ্টা করি। তখন বড় ধরনের কোনো প্রসিডিওরের ভিতরে আমাদেরকে যেতে হয় না। আর যদি দেখা যায় যে শিরশিরি না, এটা একেবারে সরাসরি ব্যথা, তাহলে আমরা ধরে নেই যে এটা পাল্প বা দাঁতের ভেতরে যে নরম অংশটা থাকে এটার ইনভলভমেন্ট আছে। তখন আমরা সেই ভেতরের ওই নরম অংশের যে ট্রিটমেন্ট সেই প্রোটোকলে আমরা চলে যাই। আচ্ছা, ব্যথার কথা থেকে একটু জানতে চাই যে ব্যথা তো অনেক রকমই হয় এবং আমরা জানি যে আপনার একটা গবেষণা আছে এ নিয়ে, সে ব্যাপারে একটু জানি যে ব্যথা কিভাবে নিরাময় করা যায়। আমার গবেষণা যেটা, আমি সাউথ কোরিয়ার ওংকং ইউনিভার্সিটিতে ছিলাম ইলেকট্রোফিজিওলজি ডিপার্টমেন্টে রিসার্চ অফিসার হিসেবে। তো ওখানে আমার রিসার্চ ছিল বেসিক্যালি আমরা যে নার্ভ সেলের উপর আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ইমপ্লিমেন্ট করতাম, করে মেমব্রেন পটেনশিয়ালটা দেখার চেষ্টা করতাম যে কোন কেমিক্যালে এই মেমব্রেনের যে পটেনশিয়ালটা এটা কমে বা বাড়ে। তো এটা নিয়ে আমার বেসিক্যালি ছিল। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের গবেষণা করতাম এবং আমাদের এই নার্ভ সেলটা আমরা নিতাম হলো আপনার র্যাটের যে বেবি আছে, বেবি র্যাটের ইয়ে থেকে, স্পাইনাল কর্ড থেকে। আচ্ছা, তার গবেষণার রেজাল্টটা আমাদের দেশে কিভাবে আপনি এটাকে কাজে লাগালেন? আমি তো ওখানে বেসিক্যালি পেইন নিয়ে কাজ করেছি। তো ওখানে পেইনটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, কোথায় যে হিট করছে, কোন ধরনের কেমিক্যাল বা কোন ধরনের খাবার খেলে ওই পেইনটা ব্লকেজ করে দিচ্ছে, এই জিনিসগুলোর ব্যাপারে আমার বেশ ভালো ধারণা হয়েছে ওখানে। যে কারণে আমি আলহামদুলিল্লাহ খুব সহজেই রুগীর পেইনটাকে আমি ডিফার করতে পারি হয়তোবা, যে এটা কি দাঁতের ব্যথা, মাইগ্রেনের ব্যথা না চোখের ব্যথা, যেটা আপনি বলেছিলেন যে কানের ব্যথার কথাটা। এরকম তো আসলে সমস্যার মধ্যে অনেকেই পড়ে এবং দাঁতের যত্নের সাথে অনেক ধরনের কুসংস্কার সম্পর্ক আছে। একটা কমন কুসংস্কার হচ্ছে কি, অনেকে ভাবে যে দাঁত প্রতিদিন ব্রাশ করা বা ফ্লস যদি ব্যবহার করা হয় তাহলে দাঁতের গোড়ালিটা নরম হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটি আসলে কতটুকু সত্য? না, এটা একেবারে সত্য না। ফ্লস এবং আপনি যেটা ব্যবহার করবেন, ফ্লস যদি ব্যবহার করেন, ফ্লস তো আপনি একেবারে খুব প্রেশার দিয়ে করবেন না, নিয়ম মাফিক যদি করেন খুব সফটলি দিতে হবে, আস্তে করে ওয়েভের মতো করে বের করে নিয়ে আসতে হবে। এখন রেগুলার করতে গেলে একটা জায়গায় যদি রেগুলার আপনি প্রেশার দেন সেই জায়গা কিন্তু একটু ফাঁকা হয়ে যাবে, কিন্তু রেগুলার খুব জোরে জোরে চাপ দেওয়া হবে না, খুব সফটলি করতে হবে। নিয়ম যেটা, সেই নিয়মের ভিতর যদি আপনি করেন কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এই যে দাঁতের ফ্লসের পাশাপাশি আরেকটি ব্যাপার থাকে যে অনেকের টুথপেস্ট নিয়ে অনেক ধরনের মিথ থাকে এবং অনেক ধারণাও আছে, এবং এক্ষেত্রে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও কিছুটা পরোক্ষভাবেই দায়ী বলবো আমি এখানে, যে মেসওয়াক জাতীয় টুথব্রাশ ব্যবহার করবে, মেসওয়াকের যে উপাদান সেগুলো টুথপেস্টে থাকতে হবে, ফ্লোরাইড থাকতে হবে, কখনো কখনো লবণ থাকতে হবে, কখনো অন্য কোনো কিছু থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আসলে কি কি প্রয়োজন? না, এখন ওই যে বলছি যে এক একজনের মুখে এক একটা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, কার কি সমস্যা সেভাবে প্রয়োজন। যার সমস্যা নাই তার কিন্তু মেডিকেমেন্ট টুথপেস্ট লাগবে না। আমাদের দেশে হয় কি, যার মুখে কোনো সমস্যা নাই দীর্ঘদিন মেডিকেমেন্ট টুথপেস্ট ইউজ করে মুখের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোকেও ধ্বংস করে ফেলে। তো যেহেতু আপনার মুখের উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার কি হবে, আপনার হজমের সমস্যা হবে, আদার্স সমস্যা তৈরি হয়ে যাবে। এই জন্য আপনার সমস্যা কোনটা এটা ডেন্টাল সার্জনকে দেখায়া সেই অনুযায়ী একটা পেস্ট নিয়ে কতদিন ইউজ করব সেই সময় পর্যন্ত ইউজ করে তারপর নর্মাল যে পেস্টগুলো, যেগুলোর মধ্যে কোনো ওই ব্যাকটেরিয়া কিল করার মতো অ্যাক্টিভিটিস নাই, সেই ধরনের পেস্টে চলে যাবে। আচ্ছা, তার পাশাপাশি আরেকটি ব্যাপার আছে যে দাঁতের ক্ষেত্রে, দাঁতের ব্যথার যদি কথা বলি, যে অনেকের আক্কেল দাঁত নিয়ে সমস্যা অনুভব করে, অনেকের দাঁতটা উঠেও না, অনেকের দাঁতটা উঠতে গেলে অনেক প্রচণ্ড ব্যথা হয়। তো এই ক্ষেত্রে আসলে সমাধানটা কি? আক্কেল দাঁত আসলে খুব জটিল একটা সমস্যা।
যার দাঁত আছে সে জানে যে আক্কেল দাঁতের কিছু একটা সমস্যা আছে, হয় জি। কখনো। তো আক্কেল দাঁত তখন সমস্যা করে যখন ওই দাঁতটা আমাদের ওরাল ক্যাভিটিতে আসার জন্য স্পেস পায় না। যদি ও স্পেস পায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি স্পেস না পায় ও তখন করে কি গুতাগুতি শুরু করে দেয়, এই দাঁতকে গুতা দেয়, ওই দাঁতকে গুতা দেয়, দিয়ে ও নিজে বাঁকা হয়ে যায়, না হলে মাংসের ভিতর ঢুকে যায়। হ্যাঁ, এই যে একটা ফাইটিং পর্যায়ে দীর্ঘদিন ধরে আস্তে 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 ওঠে দাঁতটা, যতদিন ওঠে ততদিন যাকে কষ্ট দেয় দিতেই থাকে। তো এই ক্ষেত্রে দুইটা অপশন, একটা হলো যে আপনি একবারে তুলে নিতে পারেন যদি বেশি জি। সমস্যা হয়, আপনার এক্সট্রাকশন বলি আমরা, ওটা সার্জিক্যাল এক্সট্রাকশনও হয় অনেক সময়। আর আরেকটা হলো যে রেগুলার চেক আপে ডাক্তারকে দেখায় যে ছোট ছোট যে সমস্যাগুলো হচ্ছে সেটা সলভ করে নিয়ে চলা, যে দাঁতটা শেষ পর্যন্ত উঠার পরে এটা স্টেবল হয় কিনা। জি, ধন্যবাদ। আরেকটি সমস্যা কিছুক্ষণ আগে আপনি নিজেই বলছিলেন, সেটা হচ্ছে গিয়ে দাঁতের মধ্যে পাথর জমে। এই পাথরগুলো কিভাবে জমে, কিভাবে তৈরি হয়? আচ্ছা, দাঁতে পাথর তো আমাদের দেশে কমন একটা ব্যাপার। আমরা অনেকে জানি না যে আমাদের দাঁতে পাথর হয়ে আছে। কারণ দেখেন আমাদের দাঁতের যে এই যে বর্ডারগুলো, একটা দাঁতের সঙ্গে আরেকটা দাঁতের যে স্পেসগুলো, এই স্পেসগুলো পাথর দিয়ে এমনভাবে ভরাট থাকে মনে হয় যেন প্লাস্টার হয়ে আছে। আমরা যখন জিহ্বা দাঁতেরই অংশ মনে হয়। রাইট, হ্যাঁ, আমরা যখন জিহ্বাটা লাগাই আমরা মনে করি যে আমার দাঁতেরই অংশ, এটা দাঁতের ভেতরে যে একটা স্পেস আছে এটা আমরা বুঝি না। তো এটা জমে বেসিক্যালি হলো আমাদের মুখের যে লালার সঙ্গে খাদ্য কণিকাগুলো দীর্ঘদিন যদি দাঁতের এই ফাঁকা জায়গাগুলোতে আটকে থাকে তখন আস্তে আস্তে এইটা ক্যালকুলাস হয়ে পাথরের মতো আকার ধারণ করে। আচ্ছা, তো এটা প্রথমত এটা কিন্তু নরম থাকে, এটা দীর্ঘদিন যখন ওই জিনিসটা আটকে থাকে তখন এটা হার্ড মাস হয়ে পাথর হয়ে যায়। জি, আসলে কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো একটু শুনে নিতে চাই, কিভাবে আমাদের দাঁতকে ভালো রাখা যায়। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ একটাই, সেটা হলো যে দাঁতকে যত্ন নেবেন, দাঁত আপনার শরীরকে যত্ন নেবে। আর দাঁতকে যত্ন নিতে হলে কয়েকটা কাজ, একটা হলো নিজের দাঁতকে নিজে দেখবেন যে দাঁতের কোথায় খাবার আটকে আছে, আর নিজের দাঁতকে ডেন্টাল সার্জনকে দেখাবেন যে আপনি যেটা দেখছেন না সেটা ডেন্টাল সার্জন যেন ফাইন্ড আউট করে দেয় যে সমস্যাটা কোথায় আছে। আর একটা ছোট একটা কথা বলি, সেটা হলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার জিভটা দেখবেন, আপনার জিভটা সাদা না লাল। যদি সাদা স্বরের মতো হয়ে থাকে জিভটা, তাহলে আপনি ধরে নেবেন যে ওই স্বরটা হলো ফরেন পার্টিকেলস বা ফাঙ্গাল ইনফেকশন। এই স্বর কিন্তু জিভে রাখা যাবে না, এটা ব্রাশ করে তুলে ফেলতে হবে। সঠিক নিয়মে দাঁত ব্রাশ করবেন, সঠিক নিয়মে জিভ ব্রাশ করবেন এবং রেগুলার দন্ত চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার দাঁতের যত্ন নিন।